মাখনের টুকরো বা একটা বাটারের টুকরো আমি একটু আগে খেয়ে নিলাম, তারপর মোটামুটি গ্লাস নিয়ে বসে পড়লাম। তো এটা কি সত্যি অ্যালকোহল কি এই বাটার খাওয়ার পরে কোনো এফেক্ট করে না লিভারকে? না না, এটা কিন্তু একদম মিথই বলবো। আচ্ছা, এটা মিথ। তেল জাতীয় খাবার বা বাটার, যেটা ঘি বা বাটার, এগুলো খেলে না আমাদের পাকস্থলীর যে এমটাইম ক্ষমতা, মানে পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে যাবে, তারপর তো সেটা শোষিত হবে আমাদের রক্তে, তো সেই সময়টা হয়তো বেড়ে যাবে। মানে সে হয়তো অনেকক্ষণ ধরে খেয়ে ফেলবে এবং হয়তো তার এফেক্টটা আসতে একটু দেরি করবে, কিন্তু তার হয়তো বেশি খাওয়া হয়ে যাবে, কারণ সে তো ভাবছে যে আমার তো কিছু হচ্ছে না। ঠিক উল্টো এফেক্ট হতে পারে। তো সুতরাং সেটার ব্যাপারেও কিন্তু আমাদের সচেতন থাকতে হবে যে পরের দিনও আমাদের আবার আরেক গ্রুপ, আমাদের তো একটা গ্রুপের সাথে বসার ব্যাপার থাকে না, এক এক দিন এক এক জায়গায় বসা, অনেক জায়গায় ইনভিটেশন থাকে। সুতরাং সেক্ষেত্রেও যাতে আমরা সুস্থ রাখতে পারি, এর মধ্যে কিন্তু একটাই আমাদের উদ্দেশ্য যে শরীরটাকে যতটা সম্ভব সুস্থ রাখা যায়। এমন খেলাম যে পরের দিন আমি অসুস্থ হয়ে গেলাম, সারাক্ষণ মাথা ধরেছে, বমি ভাব হচ্ছে, সেটা তো একদম কাম্য নয়। বরং যেটা বলে যে পুরো খালি পেটে হট করে অ্যালকোহলটা খাওয়া ঠিক নয়, কারণ সেটা র্যাপিড অ্যাবজর্পশন হবার একটা চান্স। তার আগে তাহলে কি খাওয়া উচিত? নরমালি আমরা ফ্রুটস, ভেজিটেবলস যাই, মাখন কেন, ওটা তো তেল থাকছে, আরো বেশি ক্ষতিকর, কারণ ফ্যাট লিভারে অলরেডি ফ্যাটি লিভার তৈরি করার রিস্ক আছে। আমরা কতটা ভুল ধারণায় আছি একদম। আর ওদিকে অ্যালকোহলও ফ্যাটি লিভার তৈরি করে, দুটোর মাধ্যমে তো আমাদের একদিকে ট্রাইগ্লিসারাইড বাড়বে, একদিকে কোলেস্টেরল বাড়বে, আর এদিকে অ্যালকোহলও ট্রাইগ্লিসারাইড তৈরি করবে। সুতরাং এইভাবে চললে তো হবে না। আমাদের একটু এই যে খাবারটা একটুখানি পেট ভর্তি হালকা অবস্থায় আমরা যদি সেটা পানীয়টা খাই, সেটা কিন্তু আমরা খানিকটা নিজেকে প্রোটেক্টেড রাখতে পারবো। স্যার, গ্যাস নাকি মাথায় ওঠে, এটা অনেকের কাছেই শুনেছি। আরে বাবারে, এই গ্যাসটা মানে তাড়াতাড়ি অ্যান্টাসিডটা খেয়ে ফেলতে হবে, গ্যাস না হলে মাথায় উঠে যাবে। এই গ্যাস মাথায় ওঠে? প্র্যাকটিক্যালি আমি জানি না ওঠে কি না, মানে আমাদের রুগীদের যদি আমরা বোঝাতে যাই যে না এই গ্যাসটা মাথায় ওঠে না, আমরা বেশি জানি, তারা আমাদের কথা শুনবেন না। তাই আমরা মেনে নিয়েছি যে হ্যাঁ গ্যাস মাথায় উঠছে, এই মাথায় গ্যাস ওঠার ওষুধ এইটা। হ্যাঁ, তা সেটাতে সাধারণ গ্যাসের ওষুধ কাজ করে না, সাধারণত এটা মাইগ্রেনই হয়। ঠিক আছে, একসাথে অনেক সময় অ্যাসিডিটির সঙ্গে মাইগ্রেন লিঙ্ক থাকতে পারে, নাও থাকতে পারে, সেই জন্য তারা মনে করে অ্যাসিডের ওষুধ খেলাম আর গ্যাস মাথা ব্যথাটা কমে গেল। সুতরাং সেটা একটা ট্রিগার, কিন্তু অরিজিনাল রোগটা মাইগ্রেন। তো সেটা কিন্তু আমরা অনেক ওষুধ আছে যেটা কেবলের জন্য দেওয়া থাকে, যাদের হয়তো সপ্তাহে 2-3 দিন ধরে পেটে ব্যথা চলছে, এই মাথা ব্যথা, আমিও সেই গ্যাসের কথা পেটের ব্যথাতে চলে আসছি। তো যাদের মাথা ব্যথা হচ্ছে মাঝে মাঝেই, তাদের ক্ষেত্রে আমরা প্রোফাইল অ্যাক্টিং, মানে যাতে ফিরে না আসে বারবার করে, রেগুলার 3 থেকে 6 মাস একটা ওষুধ খেলে সে তার থেকে অনেকটা মুক্তি পেতে পারে। আর হঠাৎ যদি ব্যথা হয়, তার আবার কিছু অন্যরকম ওষুধ আছে, সাধারণত প্যারাসিটামল জাতীয় ওষুধ, যেটা খেলে সঙ্গে সঙ্গে সেই ব্যথার থেকে রিলিফ পাওয়া যায়। তো এইভাবে আমরা মাইগ্রেনের চিকিৎসা করে থাকি। ওটা গ্যাস মাথায় ওঠাটা একদমই বাস্তবসম্মত চিন্তাধারা নয়। আমি অন্তত বলবো না গ্যাস মাথায় উঠেছে, কারণ আমরা বুঝিয়েও পারি না। আমাদের অনেক রোগী আছে, তাদের যদি বোঝানোর চেষ্টা করি, বলে না না আপনি বুঝবেন না স্যার। ওরে বাবা। আচ্ছা স্যার, গ্যাস না হয় মাথায় উঠলো না, কিন্তু গ্যাসে হার্ট অ্যাটাক, এটা আবার অনেকে বলে থাকেন যে গ্যাস এত বেশি হয়ে যাচ্ছে হার্ট অ্যাটাক না হয়ে যায়, এটাও কি একটা মিথ? ঠিক একই কথা বলি। দেখুন, গ্যাসটা এত কমন সমস্যা। দ্বিতীয় কথা, একটা আলাদা কথা বলি, গ্যাস বলতে কি সেটা কিন্তু আমরা আগে বোঝার চেষ্টা করি। কেন, কোনো রোগী এলো শুধু মাথা ব্যথা নিয়ে, সে বলছে প্রচন্ড গ্যাস হচ্ছে, তখন আমরা বোঝার চেষ্টা করি গ্যাস মানে কি বোঝাচ্ছেন। সে বলছে মাথা ব্যথা হচ্ছে। কেউ বলছে গ্যাস মানে দম বন্ধ, হাঁটতে গেলে দম বন্ধ হয়ে কষ্ট হচ্ছে, সেটাকে সে গ্যাসের জন্য বলছে। তো সেটা কিন্তু হার্টের সিমটম, মানে তার ওই উপসর্গটা হচ্ছে হার্টের কোনো রোগ হলে যে নর্মালি যেটা আমরা কাজকর্ম করতে পারতাম, ধরুন সিঁড়ি দিয়ে উঠতে আমাদের শ্বাসকষ্ট হয় না, কিন্তু কেউ যদি একটু উঠেই হাঁপিয়ে পড়ছে, দম বন্ধ লাগছে, তাহলে সেটা কিন্তু হার্টের রোগের জন্যই হচ্ছে। সুতরাং সে যদি সেইটাকে উপসর্গটাকে বুঝতে ভুল করে এবং সেটাকে গ্যাসের জন্য বলে, তাহলে তো সেটা গ্যাসের দোষ নয়, 1 নম্বর। 2 নম্বর, এই রোগটা এতটাই পরিব্যাপ্ত যে কি হার্টের রোগী এবং গ্যাসের রোগী, মানে সত্যি যাদের গ্যাস অ্যাসিডিটি হচ্ছে, তাদের একই সাথে এই দুটো রোগ থাকতে পারে। সুতরাং সেক্ষেত্রে কেউ অ্যাসিডেও ভুগছে, আবার তার হার্টেরও ভেতরে রোগ আছে। সুতরাং এইগুলো আমরা কিছু উপসর্গের মাধ্যমে চেষ্টা করি বোঝার। সন্দেহ হলো সেখানে আমরা চিকিৎসকের পরামর্শ নিই, মানে আমরা ইসিজি করি বা ইকোকার্ডিওগ্রাফি করে বুঝি যা সত্যি হার্টের কোনো প্রবলেম আছে কিনা। অ্যাসিডের জন্য হার্ট অ্যাটাক হচ্ছে বা অ্যাসিডের জন্য স্ট্রোক, মাথায় গ্যাস উঠে স্ট্রোক হয়ে গেল, এটা কিন্তু একদম বাস্তবসম্মত চিন্তাধারা নয়, যদি না তার দুটো রোগী একসাথে থেকে থাকে, যেটা অনেকের ক্ষেত্রেই হতে পারে। স্যার, গ্যাস হলে বা অ্যাসিডিটি হলেই আমরা টপাটপ অ্যান্টাসিড খেতে থাকি। আবার অনেকে বলেন এই যে এত এত অ্যান্টাসিড খাচ্ছিস তো দেখবি কি হবে, অ্যান্টাসিডটা সত্যি কি ক্ষতিকর? দেখুন, অ্যান্টাসিড আবার অনেক রকমের আছে। আমরা সাধারণ অ্যান্টাসিড যেটাকে বুঝি, সেটা আমাদের যে প্রোটন পাম্প ইনহিবিটর, আমাদের অ্যাসিড সিক্রেশনটাকে বন্ধ করে দেয়। আর অ্যান্টাসিড বাজারে যেগুলো পাওয়া যায়, যে সিরাপগুলো বা ট্যাবলেট হিসেবে পাওয়া যায়, যেটা আমরা চিবিয়ে খাই বা সিরাপটা খেয়ে নিই, সেটা কিন্তু অ্যাসিডটাকে নিউট্রালাইজ করে, মানে সাময়িক একটা রিলিফ দিল।
ঠিক আছে, সেটা কিন্তু বেশিক্ষণ এফেক্ট থাকবে না। আর অন্যদিকে যে ওষুধটার কথা বললাম যেটা অ্যাসিড আমাদের তৈরি হতে বাধা দেয়, সেইটা কিন্তু আমাদের অনেকক্ষণ প্রলং প্রোটেকশন দেয় অ্যাসিড থেকে। যে আমি একদিন খেলাম সেটা প্রায় 1-2 দিনের প্রোটেকশন দিল। সাধারণত আমরা সেগুলো প্রলং, যাদের রোজই অ্যাসিডিটি হচ্ছে বা গলা বুক জ্বালা বা পেটের আলসারের রোগ থাকছে, সেই জাতীয় ওষুধ যেটা অ্যাসিড তৈরি হতে বাধা দেয়, সেই জাতীয় ওষুধগুলো, অনেকে সেটাগুলোকেও অ্যান্টাসিড বলে, তো সেই ওষুধগুলো আমরা তাদের দিই। আর যাদের হঠাৎ হঠাৎ অ্যাসিডিটি হচ্ছে, যে গলা বুক জ্বালা হচ্ছে, কোনো একটা, এই যে বললাম যে পুজোয় খেতে বেরোলাম, হঠাৎ করে গলা বুক জ্বালা, এবার করবো কি, পকেটে একটা অ্যান্টাসিড আমি বলবো ট্যাবলেট 2টো নিয়ে বেরোন, হট করে গলা বুক জ্বালা হলো, 2টো চিবিয়ে খেয়ে নিলেন, গলা বুক জ্বালা সঙ্গে সঙ্গে কিন্তু কমে যাবে। কিন্তু এটার মানে এই নয় যে আপনি ওটা থেকে পরে আরো 2 ঘন্টা বাদে ওই অ্যাসিডিটি কিন্তু আবার ফিরে আসতে পারে। সুতরাং আমাকে খাওয়া নিয়ে সচেতন থাকতে হবে। আর যদি গ্যাস থেকে মুক্তি পেতে হয়, যেটা সারাদিন হবে না, তাহলে আমাকে আগের দিন সকালেই, ওই দিন সকালেই একটা খাবার, টিফিন খাওয়ার আগে ওই জাতীয় গ্যাসে, যেটা গ্যাস তৈরি হতে, মানে অ্যাসিড তৈরি হতে বাধা দেয়, সেই জাতীয় ওষুধ খেতে। এটা কখনোই আমরা নিজে নিজে করব না, বা নিজে নিজে তো একদমই কোনো ওষুধই খারাপ, এবং প্রলংড অনেক দিন খেলে প্রত্যেকটা ওষুধেরই কিছু সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া তো থাকবেই, যেগুলো অনেক সময় মারাত্মকও হতে পারে। তাই চিকিৎসকের আদৌ আমাদের দরকার আছে কিনা সেই বুঝে আমাদের ওষুধগুলো খাওয়া উচিত, বা কোন ক্যাটাগরি সেটাও একদম কোনটায় কতটা রিস্ক থাকছে, কাদের জন্য, বিশেষ করে দেখা গেছে কিডনি রোগীদের জন্য, যেটা আমি বলে অ্যাসিড সিক্রেশন, সেগুলো অনেক সময় ক্ষতি করতে পারে। সুতরাং এগুলো নিয়ে কিন্তু আমাদের একটু সচেতন হতে হবে। একদম। স্যার, আরেকটা কথা, এই গরম জলে কি সত্যি গ্যাস কমে? যে কোনো জল খেলেই কিন্তু গ্যাসটা একটু কমে, কারণ ওই যে নিউট্রালাইজেশন, আপনি একটা অ্যাসিড যেটা উপর দিকে উঠছে আমাদের, যেটা খাদ্যনালী, সেইটা কিন্তু অনেক সংবেদনশীল। পাকস্থলীর মধ্যে অ্যাসিড থাকলে আমরা সেটা সেন্স করতে পারছি না, কিন্তু এই অ্যাসিড যদি ঠিক নিচে নেমে ঠিক অপর দিকে ওঠে, স্টমাকে আমি অনেকটা খেয়ে ফেলেছি, তারপরে বিশেষ করে তেল জাতীয় খাবারটা নামতে পারছে না, খাবারটা তখন উপরে ওঠার একটা টেন্ডেন্সি হয়। এবং যাদের ক্ষেত্রে এই আমাদের একটা স্ফিংটার থাকে খাদ্যনালীর নিচে, পাকস্থলী আর খাদ্যনালীর মধ্যে একটা স্ফিংটার বা ভালভ থাকে, সেটা যদি দুর্বল থাকে, তাহলে সেই খাবারটা উপর দিকে ওঠার, অ্যাসিড মিশ্রিত খাবার উপর দিকে ওঠার একটা সম্ভাবনা দেখা দেয়। তো সেটা যখনই আমাদের খাদ্যনালীর সংস্পর্শে আসে, সেই আমাদের যে পর্দাটা আছে সেটা কিন্তু খুব সংবেদনশীল, সে তখন ব্যথা বা জ্বালা অনুভব করে। তো সেইটা যদি হয়, তখন স্যার মনে হবে গলা বুক জ্বালা করছে। সুতরাং এইটা হচ্ছে যে আমরা, এটাই হচ্ছে উপসর্গটা নিয়ে আমাদের কাছে আসে, এবং কতবার হচ্ছে বা কিভাবে হচ্ছে তার উপর আমরা কিন্তু ওষুধগুলো দিয়ে থাকি। ঠিক স্যার, আরও একটা ধারণা আমাদের মধ্যে আছে, আমি তো বটেই, মানে এটা হয়েই যায়, কাউকে বলেই ফেলি ফট করে যে এটা খাচ্ছিস গ্যাস হবে, বা ওটা খাস না গ্যাস, এটার জন্য এই সমস্যা হবে। খাবার দাবারের ওপরেই কি গ্যাস, অ্যাসিডিটি, অম্বল এগুলো ডিপেন্ড করছে, নাকি আরও অন্য কিছু, লাইফস্টাইল, এই যে আমাদের কখন খাচ্ছি বা কাজের চাপ, মানসিক চাপ, এটাও আছে? একদম সব কিছু মিলিয়েই। খাবারেরটা তো ওই যে বললাম, তেল জাতীয় খাবার খেলে আমাদের পাকস্থলী সেটাকে নিচে পাঠাতে সহজে পারে না, খাবারটা অনেকক্ষণ যদি থেকে যায়, এবং যাদের তেল জাতীয় খাবারে আমাদের এই খাদ্যনালীর যে স্ফিংটারটা বললাম, সেটাও কিন্তু ঢিলে হওয়ার সম্ভাবনা থাকে তেল জাতীয় খাবার খেলে। সুতরাং তাদের ক্ষেত্রে খাবারটা উপর দিকে উঠে গলা বুক জ্বালার সম্ভাবনা থাকে। উল্টোপাল্টা খেলে আমাদের ডিসপেপসিয়া, যেটা আমরা বলি, পেট ভার মনে হবে, যেন খাবারটা হজম হয়নি, অনেকক্ষণ পাকস্থলীতে থেকে গেলে পেটটা ফুলে রয়েছে, এবং তারপরে যদি আমি ঢকঢক করে অনেকটা জল খেয়ে নিই, ঠিক আছে, খেয়েই সঙ্গে সঙ্গে অনেকটা আরও পেটটা ফুলে গেল, তো একটা সেন্স হবে তখন অসুবিধে। এইগুলো তো থাকবেই। এই জন্য বলা হয় যে খাবার পরে একটু পায়চারি করে নিলে আমাদের পেটটা যেন একটু হালকা হবে। সঙ্গে এমন কিছু খাবো, ফাইবার জাতীয় খাবার খাবো, যেটা আমাদের সহজপাচ্য হয়ে যাবে, যাতে আমাদের স্টুলটা ঠিক মতো হয়, সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে। যে কেন আমরা বলি সুষম খাদ্য, যে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাটের একটা মাত্রা, এবং তার সঙ্গে নিউট্রিয়েন্টস মানে ভিটামিন, মিনারেলস এবং ফাইবার, সব কিছু মিলিয়ে খেলেই আমরা কিন্তু পুষ্টিটা আমাদের একদম সঠিকভাবে কাজ করবে। নাহলে কিন্তু অপুষ্টি মানেই যে একটা রোগা হয়ে যাওয়া তা নয়, বিভিন্ন ভিটামিন বা মিনারেল ডেফিসিয়েন্সিতেও বিভিন্ন কর্মক্ষমতা হ্রাস পাওয়া বা মাসেল মাস হ্রাস পায়। তো সেগুলোও মাথায় রাখতে হবে যে আমরা সুষম খাদ্য কিভাবে নিচ্ছি।